বাংলাদেশের ক্রিকেটারকে অপমানের মাধ্যমে অপমান করা হয়েছে দেশকে, বলেছেন মির্জা ফখরুল। কূটনৈতিকভাবে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায়ের আশা। ইসিতে তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ৩৬ শুনানির মধ্যে বৈধতা পেয়েছে ১৯টি। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯-এর জামাত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিচার শুরু। অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা, জানিয়েছেন দলটির আমির। চীনের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ক্রিকেটের সাথে দেশের সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করেছে, এতে দেশকে অপমান করা হয়েছে। রবিবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ডিপ্লোম্যাটিক আচরণের মাধ্যমে ভারতের কাছ থেকে দেশের হিস্সা বুঝে নেবে বিএনপি। দেশে যা কিছু ভালো সবকিছু বিএনপি করেছে, সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। আরেক দেশের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভারতের বিরূপ মনোভাব কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো দল ক্ষমতায় এলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা কাজ করে না, বিদেশে বসে বড় বড় কথা বলে, তারা ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি ফ্যাসিস্টদের তাড়াতেও পারে, মারতেও পারে, মার খেতেও পারে বলে তিনি মন্তব্য করেন। পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব। আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফেরত পাওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে। তৃতীয় দিনে দুপুর পর্যন্ত জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি সহ অন্যান্যদের ৩৬টি শুনানির মধ্যে ১৯টি বৈধতা পেয়েছে, নামঞ্জুর হয়েছে ১৩টি, স্থগিত হয়েছে ২টি। এর আগে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামাত প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এদিকে ৩০০ আসনে রিটার্নিং অফিসার পরিবর্তনের দাবি করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। একই সাথে অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের মাঠ থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে দিতে এমন কাজ করছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, তাদের দল একত্রিত হতে ইচ্ছুক, তবে প্রেসিডিয়াম সদস্য এবং তৃণমূলের নেতাদের উপর বিষয়টি নির্ভর করছে। ২৪শে জুলাই আগস্টের আন্দোলনে ৩০ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে এই দুইজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়া হলো। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান ও আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই দুই আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের
রাজ্যের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছরের আগস্ট মাস থেকে আনসার ও ভিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এরই মধ্যে প্রায় 56,000 উপজেলা থানা কোম্পানি আনসার, 2,55,000 ভিডিপি সদস্য এবং 3,000-এর বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে 4.5 লক্ষাধিক সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী অনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকার করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের জন্য 4 জন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট দেয়া হয়। প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 জন আনসার ভিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসেবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে 1 জন নির্বাচনকারী সভায় প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এদিকে নির্বাচিত সরকারের ওপরই শ্রমিকের ন্যায্য হিস্সা, মর্যাদা ও শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে সরকারি দল শ্রমিক ইশতেহার বাস্তবায়ন না করলে যারা ক্ষমতায় যাবে না তারা ইশতেহার বাস্তবায়নে সরকারের উপর চাপ প্রয়োগ করবে। আলোচনা সভায় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শ্রমিকের অধিকার রাখলেও তা বাস্তবায়নে তেমন প্রতিফলন দেখা যায় না। আগামীতে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতায় আনা প্রয়োজন। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশনে জাতীয় অগ্রাধিকারের জায়গায় শ্রমিকদের রাখা হয়নি বলেও জানান তিনি। এছাড়া জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শুধু কার্ড তুলে দিয়ে নয়, বরং কাজ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় জামাত ইসলামী। জানান, ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে তার দল। জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মা ও বোনেরাও আগামী নির্বাচনে জামাতকেই বেছে নেবে। আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি জামাতের শতভাগ আস্থা রয়েছে। তারা শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে, জামাত তাদের সহযোগিতা করবে। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে, জামাত তাদের সঙ্গে থাকবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে জামাত ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়া ওয়েন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামাত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী তারা। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসবো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB।
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা এই শিরোনামে রাজধানীতে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবির মতে শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড গড়া হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষিত হয়েছে। সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহির কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে। একে দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাজস্ব আদায়কারী যে বিভাগটি, সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে, যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এবং আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বিচার আদালতে প্রায় 1 দশক পর শুরু হলো রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায়, মামলার মূল বিষয়ের উপর এই শুনানি হবে এবং এতে দুপক্ষের সাক্ষী ও একজন বিশেষজ্ঞের জবানবন্দি নেওয়া হবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে শুরু হওয়া শুনানি চলবে 29 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার ঐতিহাসিক মামলা অবশেষে মূল বিচার পর্বে প্রবেশ করছে। এতে রোহিঙ্গাদের কয়েক দশকের ভোগান্তির অবসান ঘটবে বলে আশাবাদী সংস্থাটি। এর আগে 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর অভিযানের মুখে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 2019 সালে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে পশ্চিম ফেব্রুয়ারির দেশ গাম্বিয়া। এর ফলাফল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ফিলিস্তিনি গণহত্যা মামলায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুর প্রস্তাব দিতে পারে আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী কেরালা ও চেন্নাই হতে পারে বাংলাদেশের ম্যাচগুলো। টুর্নামেন্ট শুরু থেকে 3 সপ্তাহের সময় বাকি। বাংলাদেশ তাদের নির্ধারিত ম্যাচগুলো খেলতে ভারত যাবে কিনা তা নিয়ে কোনো সমাধান এখনো হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন করেছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, কিন্তু বাংলাদেশের চাওয়া অনুযায়ী সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। আইসিসি ও বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও থিরুভাপান্নাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুটি অ্যাসোসিয়েশনই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে, তবে আইসিসি থেকে এখনো কোনো জবাব পায়নি বিসিবি। আজ এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাই।